মধ্যরাতের ঢাকা শেরেবাংলা নগরের প্রধানমন্ত্রীর কার্যালয়ের চারপাশটা এক অদ্ভুত গুমোট নিস্তব্ধতায় মোড়ানো। দূর থেকে ভেসে আসা দুটো একটা সাইরেনের শব্দ ছাড়া পুরো শহর যেন এক গভীর ঘুমে আচ্ছন্ন। কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ের তিনতলার একটি বিশেষ কক্ষে এখনও আলো জ্বলছে। বিশাল মেহগনি কাঠের টেবিলের পেছনে বসে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সামনে রাখা একটি ফাইলের ওপর কোনো দেশের নাম লেখা নেই, তবে ভেতরের পাতাগুলোতে যে ভূ রাজনৈতিক সমীকরণের কথা লেখা আছে তার প্রতিটি ছত্রে জড়িয়ে আছে প্রতিবেশী রাষ্ট্র ভারতের নাম। গত ফেব্রুয়ারিতে এক ঐতিহাসিক নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে বিএনপি সরকার। ক্যালেন্ডারের পাতা উল্টে ইতিমধ্যে এই সরকারের প্রথম 100 দিন পার হয়ে গেছে। 100 দিন যে কোনো নতুন সরকারের জন্য একটি হানিমুন পিরিয়ড বা মধুচন্দ্রিমা হওয়ার কথা, কিন্তু আন্তর্জাতিক কূটনীতির মাঠে, বিশেষ করে ঢাকা দিল্লি সম্পর্কের ক্ষেত্রে এই 100 দিন যেন এক দীর্ঘ হাড় কাঁপানো স্নায়ুযুদ্ধের চেয়ে কোনো অংশে কম নয়। টেবিলের একপাশে রাখা আছে প্রভাবশালী ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর মঙ্গলবারের একটি গোপন প্রতিবেদনটির প্রতিটি শব্দ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার থিঙ্ক ট্যাঙ্কের নখদর্পণে। দ্য হিন্দু খুব স্পষ্ট ভাষায় একটি সত্য প্রকাশ করে দিয়েছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর 100 দিন পার হলেও বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক এখনও সেই অন্তর্বর্তীকালীন সরকারের আমলের বরফ শীতল অবস্থানেই আটকে আছে। বিএনপি সরকার ভারতের উপর বিন্দুমাত্র খুশি নয়, কারণ একটাই, অন্তর্বর্তী সরকারের সময় ভারত বাংলাদেশের বিরুদ্ধে যেসব অঘোষিত অবরোধ এবং বিধিনিষেধের দেয়াল তুলেছিল তা আজও এক চুলও সরেনি। দিল্লির শাসকরা ভেবেছিলেন শুধু মুখের মিষ্টি কথায় আর প্রোটোকলের হাসিতে চিড়ে ভিজবে, কিন্তু তারা বুঝতে পারেননি ঢাকার এই নতুন নেতৃত্ব আর আগের মতো সস্তা দালালি বা মিষ্টি কথায় ভোলার পাত্র নয়। ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। সময়টা গত বছরের শেষ দিক। নয়াদিল্লির সাউথ ব্লক তখন চরম আতঙ্কে। তারা বুঝতে পেরেছে তাদের দীর্ঘদিনের সাজানো পুতুল সরকার চিরতরে বিদায় নিয়েছে এবং ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের পর এবার পূর্ণ মেয়াদে ক্ষমতায় আসতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি। দিল্লির চাণক্যরা দ্রুত তাদের পুরনো খাতা খুলে নতুন ছক কষতে শুরু করলেন। তাদের মনে হলো তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগেই যদি তার সাথে একটু গুডউইল বা সদিচ্ছার নাটক করা যায় তবে হয়তো সম্পর্কের বরফ গলানো সম্ভব। শুরু হলো ভারতের ড্যামেজ কন্ট্রোল অপারেশন। প্রথম দৃশ্যটি মঞ্চস্থ হল গত 31 ডিসেম্বর। শীতের সেই কনকনে সকালে ঢাকার রানওয়ে স্পর্শ করল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বিশেষ বিমান। তার এই সফরের অফিসিয়াল কারণ ছিল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করা। জয়শঙ্কর সোজা চলে গেলেন তারেক রহমানের দরবারে। মুখে বেদনার ছাপ, কিন্তু চোখে মুখে ছিল এক চাপা ভূ রাজনৈতিক হিসেব মেলানোর চেষ্টা। এরপর এলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি এলেন এক ধাপ এগিয়ে। তার ব্রিফকেসে ছিল খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো একটি আমন্ত্রণপত্র, তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ। দিল্লি বোঝাতে চাইল, আমরা পুরনো শত্রুতা ভুলে নতুন করে শুরু করতে চাই। কূটনৈতিক নাটকের চূড়ান্ত দৃশ্যটি দেখা গেল গত 17 ফেব্রুয়ারি। সেদিন ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি থেকে উড়ে এলেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। এতগুলো হাই প্রোফাইল সফর, এতগুলো আমন্ত্রণ, ক্যামেরার সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল যেন ঢাকা দিল্লি সম্পর্ক আবার এক নতুন বসন্তের মুখ দেখতে পাচ্ছে। কিন্তু পর্দার পেছনের বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। স্পিকার ওম বিড়লার ফিরে যাওয়ার পর 100 দিন কেটে গেছে, কিন্তু ঢাকা দিল্লির সম্পর্কে সেই বসন্ত আর আসেনি। বিএনপির নীতি নির্ধারক এবং প্রভাবশালী একটি অংশ প্রথম দিন থেকেই ভারতের এই ফটো অপ বা ক্যামেরায় হাসি মুখের কূটনীতিকে সন্দেহের চোখে দেখে এসেছেন। তাদের কাছে এস জয়শঙ্করের শোকবার্তা কিংবা ওম বিড়লার উপস্থিতি পর্যাপ্ত মনে হয়নি। ঢাকায় বসে থাকা নীতি নির্ধারকদের বক্তব্য খুব স্পষ্ট, আপনি আমাদের বাড়িতে এসে মিষ্টি খেয়ে যাবেন আর যাওয়ার সময় আমাদের ঘরের দরজা বাইরে থেকে তালাবন্ধ করে রাখবেন, এই কূটনীতি আর চলবে না। বিএনপি সরকার আশা করেছিল নতুন সরকারের প্রতি সদিচ্ছার সত্যিকারের বহিঃপ্রকাশ হিসেবে মোদী সরকার কিছু দৃশ্যমান ও কার্যকরী পদক্ষেপ নেবে। অন্তর্বর্তী সরকারের সময় ভারত যে অঘোষিত অবরোধ দিয়ে রেখেছিল তা অবিলম্বে তুলে নেওয়া হবে, কিন্তু বাস্তবে তার কিছুই হয়নি। ঢাকার দাবিগুলো ছিল অত্যন্ত যৌক্তিক এবং ন্যায্য। বাংলাদেশি পণ্যের জন্য ট্রান্সশিপমেন্ট পুনরায় পূর্ণমাত্রায় চালু করা, চিকিৎসা ব্যবস্থা সহ সব ধরনের ভারতীয় ভিসা আগের মতো স্বাভাবিক এবং পূর্ণমাত্রায় চালু করা, বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে ভারত তাদের বাজারে যেসব অযৌক্তিক বিধিনিষেধ এবং অশুল্ক বাধা নন ট্যারিফ ব্যারিয়ার্স দিয়ে রেখেছে তা অবিলম্বে প্রত্যাহার করা। কিন্তু দ্য হিন্দুর সূত্র এবং ঢাকার কূটনৈতিক মহলের তথ্য অনুযায়ী ভারত এর একটি শর্ত পূরণ করেনি। তারা এমন কোনো সদিচ্ছাই দেখায়নি যার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্তুষ্ট হয়ে ভারতের সাথে সম্পর্ক পুনর্গঠনের টেবিলে বসবেন। ভারত চেয়েছিল কোনো কিছু না দিয়েই শুধু মুখের কথায় বাংলাদেশকে তাদের বলয়ে আটকে রাখতে।
কিন্তু তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, নো অ্যাকশন, নো রিলেশন। এই স্নায়ুযুদ্ধের সবচেয়ে চমকপ্রদ দিকটি হল বিএনপি সরকার ভারতের প্রতি একটি অসাধারণ কূটনৈতিক পরিপক্কতা দেখিয়েছিল, যা ভারত ধরতে চরমভাবে ব্যর্থ হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অবস্থান ছিল অত্যন্ত কঠোর। তাদের শর্ত ছিল, সম্পর্ক ভালো করতে চাইলে ভারতে পালিয়ে থাকা স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। কিন্তু বিএনপি যখন ক্ষমতায় আসে, তখন তাদের সিনিয়র নেতারা একটি ভিন্ন এবং অনেক বেশি প্র্যাগম্যাটিক কৌশল গ্রহণ করেন। তারা সাধারণ মানুষের মধ্যে এমন একটি সেন্টিমেন্ট তৈরি করতে চেয়েছিলেন, যেখানে শেখ হাসিনা ভারতে থাকলেও দুই দেশের স্বাভাবিক ব্যবসা বাণিজ্য সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। বিএনপি বোঝাতে চেয়েছিল, হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন, সেটা আপনাদের বিষয়, কিন্তু একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের সম্পর্ক কোনো একজন পলাতক স্বৈরাচারের উপর নির্ভর করতে পারে না। আসুন আমরা ভিসা, বাণিজ্য এবং ট্রানজিট নিয়ে কথা বলি। এটি ছিল ভারতের জন্য একটি বিশাল ছাড়, একটি জলজ্যান্ত অলিভ ব্রাঞ্চ। কিন্তু দিল্লি কি করল? দিল্লির অহংকারী এক প্রখা সাউথ ব্লক বিএনপির এই নমনীয়তা এবং পরিপক্কতাকে দুর্বলতা হিসেবে ধরে নিল। তারা ইতিবাচক মনোভাব দেখানোর বদলে উল্টো বাংলাদেশের উপর মনস্তাত্ত্বিক চাপ বাড়ানোর এক নোংরা খেলায় মেতে উঠল। ভারত যখন দেখল যে ঢাকা তাদের ফাঁকা বুলি আর আমন্ত্রণ পত্রে গলছে না, তখন তাদের পুরনো এবং সবচেয়ে সস্তা কার্ডটি খেলতে শুরু করলো, অবৈধ অভিবাসী কার্ড। পশ্চিমবঙ্গ ও আসামে হিন্দুত্ববাদী বিজেপি সরকার গঠনের পর হঠাৎ করেই এই দুটি রাজ্যে বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা নতুন করে মাথা চাড়া দিয়ে উঠল। রাজ্য সরকারগুলোর মন্ত্রী থেকে শুরু করে কেন্দ্র নিয়ন্ত্রিত মিডিয়াগুলো দিনরাত চিৎকার করতে শুরু করলো, অবৈধ বাংলাদেশিদের ধরে ধরে পুশিন করা হবে, আসাম ও বাংলা থেকে সব বাংলাদেশিকে খেদানো হবে। এটি ছিল মূলত তারেক রহমান সরকারের উপর এক ধরনের প্রচ্ছন্ন হুমকি। তারা বোঝাতে চাইত, আমাদের কথা না শুনলে আমরা সীমান্তে পুশিনের নামে অস্থিরতা তৈরি করব। কিন্তু এই হুমকিতে ঢাকা কিভাবে সাড়া দিল? বাংলাদেশের কূটনীতিকরা এবং নীতি নির্ধারকরা এই সস্তা ব্ল্যাকমেইলিংকে স্রেফ ডাস্টবিনে ছুঁড়ে ফেললেন। ঢাকার তরফ থেকে অত্যন্ত শীতল এবং তাচ্ছিল্য ভরা একটি বার্তা দেওয়া হলো। এই ধরনের ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অবৈধ অভিবাসী ইস্যু নিয়ে কথা বলার কোনো আগ্রহ বা সময় আমাদের নেই। ভারত ভেবেছিল পুশ ইনের ভয় দেখালে ঢাকা হয়তো দৌড়ে গিয়ে দিল্লির পায়ে পড়বে, কিন্তু ঢাকা উল্টো দিল্লির চোখের দিকে তাকিয়ে দুটি আসল এবং সবচেয়ে জ্বলন্ত ইস্যুর টেবিলের উপর আছড়ে ফেলল। পুশিন নিয়ে রাজনীতি পরে করবেন, আগে বলুন 1996 সালের গঙ্গা পানি বন্টন চুক্তির কি হবে? 2026 সালে তো চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। চুক্তি নবায়নের টেবিলে বসুন আর সাধারণ মানুষের ভিসা কেন আটকে রেখেছেন তার জবাব দিন। ভারতের এই সস্তা হিন্দুত্ববাদী রাজনীতির বিপরীতে ঢাকার এই ইস্যুভিত্তিক এবং চরম প্রফেশনাল কূটনীতি দিল্লির সাউথ ব্লককে আক্ষরিক অর্থে দিশাহারা করে দিল। ঢাকার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সেই কক্ষটিতে তারেক রহমান দ্য হিন্দু রিপোর্টটি ফোল্ডার করে ড্রয়ারে রেখে দিলেন। তিনি তার চশমাটা খুলে চোখ পুছলেন। তার ঠোঁটের কোণে এক চিলতে শীতল আত্মবিশ্বাসী হাসি। তিনি জানেন, দাবার বোর্ডে তিনি এখন ভারতের চেয়ে অনেকগুলো চাল এগিয়ে আছেন। 100 দিনের এই স্নায়ুযুদ্ধে ভারত তাদের সবকটি কার্ড খেলে ফেলেছে, কিন্তু বাংলাদেশ এখনও তার তুরুপের তাস লুকিয়ে রেখেছে। ঠিক একই সময় 1000 কিলোমিটার দূরে নয়াদিল্লির সাউথ ব্লকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি জরুরি ব্রিফিং চলছে। টেবিলের উপর রাখা গঙ্গা চুক্তির ফাইল। আগামী কয়েক মাসের মধ্যেই এই চুক্তির মেয়াদ শেষ হবে। যদি চুক্তি নবায়ন না হয়, তবে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সব রকম প্রস্তুতি ঢাকা নিয়ে রেখেছে। ভিসা বন্ধ করে ঢাকা হয়তো কিছুটা সাময়িক সমস্যায় পড়েছে, কিন্তু এতে ভারতের চিকিৎসা, পর্যটন এবং রিটেইল মার্কেটে যে বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে তা সামাল দেওয়া মোদী সরকারের জন্য কঠিন হয়ে পড়েছে। সাউথ ব্লকের একজন শীর্ষ আমলা তার কপাল ঘষলেন। স্যার, আমরা ভেবেছিলাম বিএনপি সরকার আগের মতোই আমাদের চাপে ভেঙে পড়বে, কিন্তু এরা তো কোনো ইমোশনাল রিয়াকশনই দেখাচ্ছে না। আমরা পুশিনের কথা বলছি, ওরা পাত্তা দিচ্ছে না। উল্টো ওরা গঙ্গা চুক্তি নিয়ে আমাদের গলা চেপে ধরেছে। কক্ষটিতে একদম বন্ধ করা নীরবতা নেমে এলো। ভারত বুঝতে পারছে, শেখ হাসিনার আমলের সেই ব্লাইন্ড লয়ালিটি বা অন্ধ আনুগত্যের দিন চিরতরে শেষ হয়ে গেছে। এখন ঢাকার ক্ষমতায় এমন একদল মানুষ বসে আছেন যারা ভারতের প্রতিটি চালের পাল্টা চাল দিতে জানেন, যারা মিষ্টি কথায় ভোলেন না, যারা শোকবার্তার আড়ালে লুকিয়ে থাকা ছুরিটা দেখতে পান। কূটনীতির এই শ্বাসরুদ্ধকর সবচেয়ে রোমাঞ্চকর ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে। 100 দিন পার হয়েছে মাত্র। আগামী দিনগুলোতে গঙ্গা চুক্তির নবায়ন, ভিসা সংকট আর ট্রান্সশিপমেন্ট নিয়ে যে ভয়ঙ্কর দর কষাকষি শুরু হতে যাচ্ছে, তা হয়তো দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ইতিহাস নতুন করে লিখবে। রাতের ঢাকা এখন নিস্তব্ধ, কিন্তু এই নিস্তব্ধতা কোনো সাধারণ নীরবতা নয়। এটি হলো একটি স্বাধীন, আত্মমর্যাদাশীল এবং মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো রাষ্ট্রের জেগে ওঠার নীরবতা।